দার্জিলিং মানেই একটা স্বপ্নের জায়গা। আর দার্জিলিং মানেই কিছুদিনের জন্য সাধারণ জীবনযাপন ছেড়ে দিয়ে এক নতুন জীবনযাপনে প্রবেশ করা। তো সবারই প্রথমত দার্জিলিং যেতে গেলে যেটা চিন্তা আসে, কিভাবে যাব, কত খরচ। তো এই ভিডিওতে শুধুমাত্র কিভাবে গেলেন অল্প সময়ে সবচেয়ে বেশি ঘুরে এবং কম খরচে ঘুরে ফিরে আসতে পারবেন, সেই সমস্ত তথ্যই দেয়া থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আসা যাক ভিডিওতে। তো প্রথম কাজ হচ্ছে যত সকাল সম্ভব হয়, মানে যতটা সকালে সম্ভব হয় শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জন্য রওনা দেয়া। তো আমরা এখানে গেছিলাম 6 জন। তো 6 জনের হিসাবেই আমি বলবো, আর সেই হিসাবে আমি হিসাব ভাগ করে দেব। তো প্রথমে যেটা বলি, আমরা শিলিগুড়ি থেকে সকাল 7:30টায় রওনা হয়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় আমরা গেছিলাম মিরিক হয়ে। তো মিরিক হয়ে যাওয়ার পথে 10টা মতো ভিউ পয়েন্ট পড়ে। প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে পানিঘাটা, যেখান দিয়ে বালাসন নদী বয়ে গেছে। আপনারা চাইলে এখানে দাঁড়িয়ে একটুখানি ফ্রেশ হাওয়া নিয়ে নিতে পারেন। তারপরে আসছে আই লাভ মিরিকের সাইনবোর্ড। এখান থেকে যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্ট থেকে চা বাগানগুলো কিন্তু বেশ সুন্দর দেখায়। তারপর এখান থেকে সোজা চলে যান মিরিক লেক। মিরিক লেক খানিকক্ষণ সময় কাটিয়ে আপনি গোপালধারা টি স্টেটের জন্য রওনা দিন। গোপালধারা টি স্টেট খুবই সুন্দর জায়গা, এবং সত্যি কথা এত সুন্দর লাগবে এখানকার পরিবেশ, আপনি এই পরিবেশে নিজেকে ঠিক রাখতে পারবেন না, যেন নিজেই হারিয়ে যাবেন নিজের মধ্যে। তারপরে এখান থেকে সোজা চলে যান নেপাল বর্ডার। নেপাল বর্ডারের ক্ষেত্রে বিশেষ যেটা আগে জানা উচিত সেটা হলো, নেপাল বর্ডারে কিন্তু আপনাদের আধার কার্ড, মানে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ লাগবে। সেই আইডেন্টিটি প্রুফ প্রত্যেকের, মানে যতজন যাচ্ছেন প্রত্যেকের আলাদা করে আইডেন্টিটি প্রুফ লাগবে। এই প্রুফ দেখলে প্রথমে ইন্ডিয়া এবং তারপরে নেপালে দুবার চেকিং করার পরে আপনাকে নেপাল বর্ডারে ঢুকতে দেওয়া হবে। নেপাল বর্ডারে ঢুকেই প্রথম কাজ, প্রচুর গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে। 300 টাকার বিনিময়ে একটা গাড়ি 300 টাকা নেয়, এবং আপনাকে তারা নিয়ে চলে যাবে পশুপতি টেম্পেলে, এবং একটা টোকেন আপনাদের ধরিয়ে দেবে। সেই টোকেন দিয়ে আপনারা পশুপতি টেম্পল ঘুরে, আপনারা নিচের মার্কেটটা ঘুরে সেখান থেকে কিছু কেনাকাটিও করতে পারেন। এই কেনাকাটির ক্ষেত্রে বিশেষ যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, যত পশুপতি মার্কেট, মানে যত নেপালের দিকে ভেতরে ঢুকে যাবেন ততই জিনিসপত্রের দাম সস্তা। মানে ইন্ডিয়া বর্ডার আর নেপাল বর্ডারের যত কাছাকাছি চলে আসবেন তত জিনিসের দাম বেশি, যত আপনি নেপালের দিকে ঢুকে যাবেন তত জিনিসের দাম কম। এবং ওই মার্কেট থেকে একটু এগিয়ে গেলেই দেখবেন নিচের দিকে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনি গাড়িওয়ালাকে টোকেন দেখান, অন্য একটি গাড়ি বা ওই গাড়িটাই হয়তো আপনাকে ফেরত নিয়ে আসবে। তবে এর জন্য আলাদা করে আপনাকে কোনো রকম পেমেন্ট করতে হবে না। আপনি জাস্ট গাড়িতে উঠুন, আপনাকে নেপাল বর্ডারে ছেড়ে দেওয়া হবে। নেপাল বর্ডার থেকে একদম, মানে পশুপতি টেম্পল আর পশুপতি মার্কেট ঘোরা হয়ে গেলে একবারে ডাইরেক্ট গাড়ি আপনাকে নিয়ে চলে আসবে সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দরভাবে নেপালের অনেক ঘরবাড়ি দেখা যায়। এছাড়াও সত্যি কথা বলতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে ভীষণই সুন্দর লাগে। ওখান থেকে আপনারা চলে আসেন জোরপোখরি, আর জোরপোখরি লেকে কিছুক্ষণ সময় কাটিয়ে একদম চলে আসুন মায়াবী এক পাইন জঙ্গলে, যার নাম হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। তো এই লেপচা জগৎ পাইন ফরেস্ট কিন্তু ভীষণই মায়াবী, ভীষণই সুন্দর। আর এখান থেকে আপনাদের আজকে মিরিক হয়ে যে দার্জিলিং যাওয়ার রাস্তা, এখানে এবার আপনি সোজা দার্জিলিংয়ের দিকে হাঁটা, মানে রওনা দেওয়া শুরু করবেন। হাঁটা না, রওনা দেওয়া শুরু করবেন।
তো এই লেপচা জগৎ পাইন ফরেস্টে কিছু সময় কাটিয়ে ভালো মতো করে ছবি টবি করে নিয়ে একদম উঠে যান দার্জিলিংয়ের দিকে। তো এর মাঝে মাঝে যেটা বলা হয়নি সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আপনাদের নিজেদের পছন্দের মতো যেখানে মনে হচ্ছে সেখানে খাওয়া দাওয়া করে নিন, ফ্রেশ হয়ে নিন। আমাদের এই পুরোপুরিভাবে কমপ্লিট করে যখন আমরা হোটেল পৌঁছাই 7:30 বলেছিলাম সকালবেলায় গাড়ি ছেড়েছে, আমাদের গাড়ি যখন আমরা যখন হোটেলে পৌঁছাই তখন বেজেছিল মাত্র দুপুর 2:45। একদম এক্স্যাক্টলি দুপুর 2:45 বেজেছিল যখন আমরা হোটেলে ঢুকে গেছিলাম। তো সেই কারণে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। আর এই লেপচা জগৎ থেকে যখন আপনি আপনার হোটেলে আসবেন, মানে মল রোডের কাছে যে কোনো একটা হোটেল নিয়ে যখন হোটেলে আসবেন, তখন আপনি কিন্তু মাঝখানে কপাল ভালো থাকলে আপনি টয় ট্রেনের দেখাও পেয়ে যেতে পারেন। আবার ইচ্ছা করলে ঘুম স্টেশন আর দার্জিলিং স্টেশনে দাঁড়িয়ে ফটোও তুলে নিতে পারেন। তো এই ছিল ডে 1-এর প্ল্যান। এরপরে আপনারা যে ট্যুর প্ল্যানটা নেবেন সেটা হচ্ছে ডে 2-এর জন্য। সকালবেলা একদম ডে 2-তে সকালবেলা একদম উঠে চলে যান আমাদের সানরাইজ দেখতে, মানে টাইগার হিল। তো যত তাড়াতাড়ি গাড়ি আপনি বার করতে পারবেন, মানে গাড়ি ছাড়তে পারবেন 4টের সময় আপনি যখন গাড়ি ছাড়ছেন, তার মানে আপনি ততটাই বেশি ওপরে গাড়ি আপনার ওপরে উঠবে আর ততটাই আপনাকে কম হাঁটতে হবে। আর যত গাড়ি বেলা করবেন ততই সানরাইজ দেখতে অসুবিধা হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাদের কিন্তু এমনও হতে পারে যে সানরাইজ হয়ে গেছে, আপনারা দেখতে যেতে দেরি করে ফেলেছেন। তো প্রথমেই আপনি যখন চলে যাচ্ছেন সানরাইজ দেখতে টাইগার হিল, তো সেইখান থেকে আপনাদের 4টের সময় আমাদের গাড়ি ছেড়েছিল। তো আমরা সুন্দরভাবে টাইগার হিল দেখে একদম টাইগার হিল থেকে আমরা 6টার সময় সানরাইজ ছিল, তো আমরা 6:30টার মধ্যে গাড়িতে উঠে পড়েছিলাম। তো তারপরে আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে আসি বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে বেশ খানিকক্ষণ সকালের একদম চাটা খেয়ে হাফ ব্রেকফাস্ট করে মোটামুটি আমরা চলে যাই ঘুম মনেস্ট্রির দিকে। তো ঘুম মনেস্ট্রিতে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাই ডাইরেক্ট জাপানিজ টেম্পল আর পিস পগোডা দেখতে। তো এই কটা কমপ্লিট করে আমরা একদম চলে যাই রক গার্ডেনের দিকে। হ্যাঁ, রক গার্ডেন, যেখানে কিন্তু মোটামুটি আপনি ওপরে উঠতে গেলে রক গার্ডেন যদি পুরো সমস্ত রাস্তা ধরে আপনি ওপরে উঠতে যান তাহলে কিন্তু আপনার 2 ঘন্টা মতো রক গার্ডেনে সময় চলে যাবে। তো সেই রকমভাবেই সময় ক্যালকুলেশন করে রাস্তায় বেরোতে হবে। তো রক গার্ডেন দেখার পরে আমরা ডাইরেক্ট চলে আসি জুতে। তো জুতে এসে আমরা মোটামুটি জু কিন্তু 110 টাকা করে টিকিট নেবে এবং এখানে কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, এখানেও প্রচুর সময় যায়, প্রায় 2-2.5 ঘন্টা সময় আপনার জুতে এমনিই কেটে যাবে। তো জুয়ের এখানে আপনি পাবেন HMI, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এখানে আপনি সবই পাবেন। এরপরে আপনি ডাইরেক্ট চলে যাবেন রোপওয়ের জন্য। তো রোপওয়ে যেহেতু বেলা হয়ে গেছে, তো রোপওয়ে আজকে আপনার জন্য নেই, তাই রোপওয়ের প্ল্যানটা একটু পোস্টপোন করে দিচ্ছি। তো আমরা এখানে রোপওয়ের দিকে না গিয়ে ডাইরেক্ট চলে যাব টি গার্ডেন। টি গার্ডেনে গিয়ে আপনি বেশ খানিকক্ষণ সময় কাটাতে পারেন এবং এখানে ছবি তোলার অপশান রয়েছে, আপনি এখানে চা পাতা কিনেও নিয়ে আসতে পারেন। তো টি গার্ডেন থেকে আপনি তেনজিং রক ভিউ পয়েন্টে এসে আজকের মতো এখানেই ট্যুর প্ল্যানটা শেষ করতে পারেন। আর পরের দিনের জন্য রেখে দিন রোপওয়ে, আর যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি কিন্তু জয় রাইডও 3য় দিনের জন্য করতে পারেন। তো আমরা জয় রাইড করিনি। তো আমাদের এই যে ট্যুর পুরো যে প্ল্যানটা, এবং 3য় দিন আমরা সকালে উঠে একদম কেভেন্টার্সে ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিই শিলিগুড়ির দিকে। তো শিলিগুড়ির দিকে আমরা যখন রওনা দিলাম আমরা পৌঁছে গেছিলাম একদম দুপুর 3টের মধ্যে, কারণ আমাদের বাস ছিল। তো এই শিলিগুড়ি থেকে শিলিগুড়ি এই যে পয়েন্ট এবং সমস্ত কিছু,
এই পুরো গাড়ি আমরা একটা এজেন্সির থেকে বুক করেছিলাম। সেই এজেন্সির ডিটেলস আপনারা চাইলে আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এই পুরো ভাড়া যেটা নিয়েছিল, আমাদের ছিলাম আমরা 6 জন, আর এই 6 জনের জন্য বড় গাড়ি প্রয়োজন হয়েছিল। আমাদের পুরো প্ল্যানটা তারা চেয়েছিল, এই যে আমাদের প্ল্যানটা ছিল, এই প্ল্যানটা পুরো কমপ্লিট করতে তারা চেয়েছিল 12,700। তো আমরা বিশেষ কিছু দরদাম না করে আমরা 12,000 টাকায় রাজি হয়ে যাই এবং 12,000 টাকায় নিয়েছিল। তো এই 12,000 টাকায় নেওয়াতে আমরা খুব সুন্দরভাবেই ঘুরেছিলাম। কিন্তু এখানে কিছু বিশেষ সতর্কতা আছে। কীরকম সতর্কতা? সেটা হচ্ছে, প্রথমত আপনাকে যখনই আপনি মিরিক হয়ে আসবেন তখন আপনাকে বলবে যে না, এত কিছু জায়গায় দাঁড়াবে না, এইখানে নেই, এই ভিউ পয়েন্ট নেই, ওই ভিউ পয়েন্ট নেই। এটা হচ্ছে প্রথম ড্রাইভারের তরফ থেকে যেটা আপনাকে চেষ্টা করবে যে এটা ওটা বোঝানোর। অতএব ভিউ পয়েন্টগুলো লিখে নিয়ে তবেই আপনারা বলবেন না না, এই ভিউ পয়েন্টগুলো আমাদের দেখাতেই হবে। সেই হিসাবে কন্ট্যাক্ট করার সময় কথা বলে নিন পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর যেটা হয় সেটা হচ্ছে, যে গাড়ি যাবে সেই গাড়ি আগে থাকতে দেখে নিন। কারণ এবং আপনার সঙ্গে যদি টিম থাকে, 1 জন কি 2 জন গাড়ি বুক করার জন্য কথা বলুন এবং বাকিরা সেই গাড়িতে মালপত্র তুলে দিন। কারণ আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, আমাদেরকে এক গাড়ি দেখিয়ে আর এক গাড়ি দিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য আমরা সেই গাড়িটা আমরা উঠতে চাইছিলাম না, কারণ সেই গাড়িটার কন্ডিশন খুব একটা ভালো ছিল না এবং কিছুটা রাস্তা যাওয়ার পরে তাকে টায়ার সারাতে হয় এবং তার জন্য আমাদের বেশ আধ ঘন্টা 1 ঘন্টা প্রায় সময় নষ্ট হয়ে গেছিলো। আর এর থেকেও আমি হয়তো বেশি সময় আরও ঘুরতে পারতাম, ওই 1 ঘন্টা সময় যদি নষ্ট না হতো। তো যাই হোক, আমার ঘোরাতে কোনো রকম কিছু বাধা পড়েনি। এবং একটা বিশেষ জিনিস যেটা আমি এই ট্যুর প্ল্যানে করেছিলাম সেটা হচ্ছে ওয়েদার রিপোর্ট। আপনি যদি ভাবেন যে কাঞ্চনজঙ্ঘায় যে সানরাইজের যে আলোর খেলা সেইটা দেখতে যান, মানে সেটা দেখবেনই। আপনি যদি টাইগার হিলে উঠে সেইটা দেখার জন্যই আপনি যাচ্ছেন দার্জিলিং, তাহলে আপনাকে কিন্তু ওয়েদার রিপোর্ট আগে থাকতে জেনে যেতে হবে। তো আমি এই ক্ষেত্রে 2টো সাইট, সেটা হচ্ছে গুগল ওয়েদার চেক করেছিলাম এবং মেনলি অ্যাকো ওয়েদার বলে একটি সাইট রয়েছে, সেই সাইটে আমি কিন্তু চেক করে নিয়ে গেছিলাম। যেই কারণে আমি খুব সুন্দরভাবেই ওয়েদার আমি মানে রিপোর্ট দেখে যাওয়ার জন্য আমি খুব সুন্দরভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাঞ্চনজঙ্ঘা সানরাইজ দেখতে পেরেছিলাম। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমাকে প্ল্যান বলেছিল যে পরের দিনকে সানরাইজ দেখাবো, আমি বলেছিলাম না, আমি কাঞ্চনজঙ্ঘা মানে একদম আমি টাইগার হিলে আমি এই দিনকেই যাব, মিডিল ডেতেই আমি যাব, লাস্ট ডেতে আমি যাব না আমার এই ডেতে, কারণ পরের দিন ওয়েদার খারাপ হয়ে যাবে। এবং সত্যি বলতে ওয়েদার রিপোর্ট দেখার জন্য পরের দিন ওয়েদার সত্যিই খারাপ হয়ে গেছিলো এবং আমরা নামার পর থেকে প্রায় যখন আমরা রক গার্ডেন থেকে ফিরছিলাম সেই সময়ের মধ্যেই দেখি যে কাঞ্চনজঙ্ঘা পুরোপুরিভাবে মেঘের আড়ালে ঢেকে গেছে এবং পরের দিন পর্যন্ত আর কাঞ্চনজঙ্ঘাকে সত্যিভাবে দেখা যায়নি। তো পাহাড়ে যাচ্ছেন, যদি কাঞ্চনজঙ্ঘা ভিউকেই একদমভাবে মানে এনজয় করতে চান, তাহলে অবশ্যই ওয়েদার রিপোর্টটা দেখে যান। এইবার কিছু খরচের হিসাবে আমরা আসি। তো দার্জিলিং আসা মানে খরচের চিন্তা প্রথমেই বলেছি ভীষণভাবে আমাদের তাড়িয়ে বেড়ায়। তো আমাদের 6 জনের জন্য গাড়ি ভাড়া লেগেছিল 12,000 টাকা। তো এরপরে যেটা লেগেছিল সেটা হচ্ছে নেপালে গিয়ে গাড়ি খরচা লেগেছিল 300 টাকা। পাইন ফরেস্টে 20 টাকা করে মাথা পিছু, টোটাল 120 টাকা। টাইগার হিলে 70 টাকা করে মাথা পিছু লেগেছিল, যেটা মানে দাঁড়ায় 420 টাকা। বাতাসিয়া লুপে 50 টাকা করে এন্ট্রি ফি, সেখানে 300 টাকা। রক গার্ডেনে 20 টাকা করে এন্ট্রি ফিস ছিল, যেটা 120 টাকা, আর 20 টাকা পার্কিং চার্জ। যেহেতু আমরা আগেই কথা বলে নিয়েছিলাম যে পার্কিং থেকে শুরু করে কোনো কিছুই আমি দেবো না, অতএব সেইভাবেই তারা করেছিল, আমাকে আলাদা করে পার্কিংয়ের জন্য আর কোনো কিছুই টাকা দিতে হয়নি। তো যেখানে ছিলাম, তো জুতে 110 টাকা করে, টোটাল 660 টাকা। আর রোপওয়ে আপনি যদি যান তাহলে রোপওয়ে 220 টাকা করে মাথা পিছু লাগবে। জু আর রোপওয়েটা আপনাদের নিজস্ব চয়েসের উপর থাকলো। আমরা যেহেতু রোপওয়েতে উঠিনি, তাই এই খরচার হিসাবটা আমি রোপওয়ে বাদেই করছি। তাহলে এই খরচা আমাদের 6 জনার
প্রত্যেকের মাথা পিছু পড়েছিল 2320 টাকা করে। আর আপনি যদি একটা 1000 টাকার রুম নিয়ে নেন তাহলে দুজন করে সেই রুমে থাকতে পারছেন। তাহলে 1000 টাকার রুমে দুজন করে আপনার মাথা পিছু তার মানে 500 টাকা করে, 500 টাকা করে আপনার 2 দিন লাগছে, মানে 500 × 2 1000 টাকা। আর যেটা লাগছে সেটা হচ্ছে খাওয়া। আপনি সকালবেলা যদি একটা চা বিস্কুট খান, 10 টাকার এখানে চা পাওয়া যায়, তাহলে সেই হিসাবে 10 টাকা আর একটা বিস্কুট 5 টাকা, তো 15 টাকা। 15 টাকার চা। সকালের ব্রেকফাস্ট 50 টাকার মধ্যে খুব সুন্দরভাবেই হয়ে যায়। তারপরে দুপুরের খাওয়া দাওয়া 160 টাকা থালি। আবার এরপরে যেটা আপনি সন্ধ্যেবেলার টিফিন 80 থেকে 100 টাকার মধ্যে, এবং রাতের খাওয়ারও 160 টাকা। এবং সন্ধ্যেবেলা যদি 1 কাপ চা বিস্কুট আবার খান তাহলে আরও 15 টাকা। তাহলে আপনার সেই হিসাবে খরচ পড়ছে সম্পূর্ণভাবে 500 টাকা। 500 টাকা করে আপনি যদি 3 দিন খান, কারণ আমি যে প্ল্যানটা বলছি সেটা হচ্ছে 2 রাত 3 দিন, তাহলে 2 রাত 3 দিনের জন্য আপনার 500 টাকা করে 3 দিন খাওয়া পড়ছে। তাহলে সেই হিসাবে 1500 টাকা, 2320 টাকা বা আপনাদের লাগছে সমস্ত গাড়ি এবং এন্ট্রি ফিজ হিসাবে। 1500 টাকা খাওয়া এবং ঘর ভাড়া 2 দিনের জন্য আপনার একজনের মাথা পিছু লাগছে 1000 টাকা। সেই হিসাব করলে 4220 টাকায় আপনি দার্জিলিং, একদম শিলিগুড়ি থেকে দার্জিলিং ঘুরে দার্জিলিংয়ে নেমে আসতে পারবেন মাথা পিছু 4820 টাকা। এটা আমি 6 জনের হিসাবে বলছি, কারণ আমরা 6 জনা গেছিলাম। আর যদি আপনারা রোপওয়ে করেন এর সঙ্গে 220 টাকা অ্যাড হবে, মানে ওই 5000 টাকার মতো। এবার আপনারা যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে সেই খরচা একরকম হবে, আপনারা যদি বাসে যাতায়াত করে থাকেন তাহলে একরকম খরচা হবে। আর আপনারা যদি মনে করেন যে এখানে শেয়ার ট্যাক্সি বা শেয়ার গাড়িগুলো নিয়ে নেবেন তাহলে সেই ক্ষেত্রে খরচ আরও কমে যাবে। তো এই ছিল একটা খরচের হিসাব। এবার চলে আসি দার্জিলিংয়ের সবচেয়ে ভালো সময়। যদি শীতের আমেজ এবং সিজনের ঠিক আগের টাইমে যেতে চান, অফ সিজন, অথচ সিজনের মতনই একদম উপভোগ করতে চান, তাহলে সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর মাস। হ্যাঁ, নভেম্বর মাস সবচেয়ে ভালো সময় কিসের জন্য? আপনি শীতের আমেজও নিতে পারেন, আবার ঠিক সিজন বলে যে সমস্ত কিছুর দাম বেশি তা নয়। তাহলে এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে ওয়েদার থাকে এই নভেম্বর মাসে একদম ঝা তকতকে। কিন্তু যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, যে যদি ভালো ওয়েদার পেতে চান তাহলে অবশ্যই দার্জিলিংয়ের ওয়েদার রিপোর্ট কীরকম রয়েছে সেটা এখনকার দিনে মোবাইলে জানা যায়, খুবই সহজ। প্রত্যেকটা 2-3টে সাইট দেখুন, যদি প্রত্যেকেই একই রিপোর্ট বলে থাকে তাহলে সেটার উপর বিশ্বাস করে একদম ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ুন। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর বেশি কিছু বলতে পারলাম না, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তবে হ্যাঁ, যদি কিছু আরও অনেক কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর প্রত্যেকটা এই দার্জিলিংয়ের পুরোপুরি সিরিজ আসছে এবং প্রত্যেকটা জায়গার কি ভালো দিক রয়েছে কি খারাপ দিক রয়েছে অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও আলাদা করে বানাবো। আমি যেমন দার্জিলিংয়ের ফুল ট্যুরটা জানাবো, তেমন প্রত্যেকটা জায়গার আলাদা করে ভিডিও বানাবো। অতএব সেই ভিডিওগুলো ফলো করলেই আপনারা প্রত্যেকটা জায়গার সুবিধা অসুবিধা একদম সম্পূর্ণ দার্জিলিং ট্যুর একদম মানে কোনো রকম যেটাকে বলে নির্ঝঞ্ঝাট ঘুরে আসতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, বাই বাই।